এলোমেলো অনুভূতি গুছিয়ে উঠল। সমস্ত ক্লান্তি, মন খারাপ দূরে চলে গেল। অভিমান, অভিযোগ সব কেমন ভালোবাসার রূপ নিল। মনটা ভরে উঠল খুশিতে। ইভানকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে ঈশা একটু দুষ্টুমি করে বলল। ইভান সরু চোখে তাকিয়ে বলল, আমার লজ্জা বরাবরই কম, সেটা তুমি ভালো করেই জানো। দেখাবো? ইভানের কথা বুঝতে পেরেও ঈশা তেমন গুরুত্ব দিল না, কারণ তারা এই মুহূর্তে ঈশাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আর এখানে যে ইভান সেরকম কিছুই করবে না সেটা নিয়ে ঈশা নিশ্চিত। তাই সাহস নিয়ে বলল। ঈশার কথাটা শেষ হতে ইভান তার আঁচলটা ধরে ফেলল। হাতে পেঁচাতে পেঁচাতে বলল, চ্যালেঞ্জটা করে ভুল করে ফেলেছো, এখন এটা যে তোমার উপরে ভারী হয়ে যাবে। ঈশা ভ্রুকুচকে তাকালো। ইভান সম্পূর্ণ আঁচলটা পেঁচিয়ে ঈশাকে টেনে আনলো নিজের কাছে, এক হাতে জড়িয়ে ধরে বলল, বাকিটা এবার দেখাই। ঈশা পেছনে ঘুরে তাকালো। এই মুহূর্তে ডাইনিংয়ে কেউ নেই, কিন্তু যে কোনো সময় এসে যেতে পারে। ইভানকে ধাক্কা দিয়ে সরাতে চেষ্টা করে বলল, এত অসভ্য কেন তুমি? এখন যদি কেউ চলে আসে তাহলে কি হবে? ইভান আর একটু কাছে টেনে বলল, আমার কোনো দোষ নেই, তুমি দেখতে চেয়েছো। আর আমার সাহস নিয়ে প্রশ্ন উঠলে আমি খুব উত্তেজিত হয়ে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সাহসটা দেখাতে পারি। ইভানের কথা শেষ হওয়ার সাথেই ইরা দৌড় দিল। ইভানের পায়ের কাছে দাঁড়িয়ে বলল, ওভান ভাইয়া, তুমি কখন এসেছো? ইভান তাকে কোলে তুলে নিল। পকেট থেকে দুটো চকলেট বের করে একটা ইরার হাতে দিল আর একটা ঈশার হাতে দিল। ইরা চকলেটটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। বলে ইভানের গালে একটা চুমু দিল। ইভানও তার গালে একটা চুমু দিল। ঈশা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ইরা ঈশার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, এই আপু, ভাইয়া তোমাকে চকলেট দিল আর তুমি থ্যাংক ইউ দিলে না কেন? ইরার কথা শুনে ঈশা হেসে ফেলল। হেসে ইভানের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। বলেই চলে যাবার জন্য ঘুরতেই ইভান ইরাকে বলল। তুই কি শুধুই থ্যাংক ইউ বলেছিলি টুনটুনি? ইরা মাথা নাড়িয়ে বলল। না, আদর করেছিলাম। ইভান হেসে ঈশার দিকে তাকিয়ে বলল। তাহলে তোর আপু যে শুধু থ্যাংক ইউ বললো? ঈশা বড় বড় চোখ করে তাকালো। বুঝতে পারলো ইভান ঠিক কি বলতে চাইলো। মৃদু সুরে বলল, কি হচ্ছে? বলে ঘরে যাবার উদ্দেশ্যে পা বাড়াতে ইভান হাত ধরে ফেললো। ঈশা গোল গোল চোখে পেছনে ঘুরে তাকালো। ইরা আদেশ সূচক কণ্ঠে বলল, ভাইয়াকে আদর করো আপু। ঈশা বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকালো। ইভান হেসে ফেলল। ইরাকে কোল থেকে নামিয়ে দিল। বলল, ঘরে দেখো টুনটুনি সবাই কি করছে। ইরা ঘরের দিকে দৌড়ে দিল। ইভান ঈশার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। তো ঈশা একটু অপ্রস্তুত হয়ে বলল। তো কি? ইভান একটানে কাছে এনে বলল, বুঝেও অযথা নাটক করার কি মানে? সবার সামনে যদি এরকম পরিস্থিতির শিকার হতে হয় তাহলে কি সেটা ভালো হবে? অবশ্য এখন না শুনলে সেটাও হতে পারে, আমি গ্যারান্টি দিতে পারবো না। ঈশা সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুঝতে পারলো সে এখন পরিস্থিতির শিকার। নাহলে এখন যা বলল ইভান ঠিক তাই করবে। ইভান তাকে কাছে এনে বলল। কি ভাবলে? ঈশা কোনো কথা বলল না। একটু এগিয়ে ইভানের গালে চুমু দিয়েই চলে যেতে নিলে ইভান আবার ধরে ফেলে। ভেতরে ঢুকে দরজা পা দিয়ে লাগিয়ে দিল। ঈশাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, নাও ইটস মাই টার্ন। বলেছিলাম না আমাকে কিছু দিলে আমি তার থেকে অনেক গুণ ফেরত দেবো, এখন সেটার পালা। ঈশা অসহায়ের মতো করে বলল। প্লিজ ছেড়ে দাও। ঈশার কথা শেষ হতে ইভান তার ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। তারপর ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। শান্তভাবে বলল, যাও। ঈশা চলে গেল। ইভান বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ঘরে গেল। সবাই বসে আড্ডা দিচ্ছে। আজ ঈশাদের বাড়িতে সবার দাওয়াত। ইভান কাজে বাইরে গিয়েছিল, তাই আসতে দেরি করে ফেলেছে। তাকে দেখে সবাই খুশি হয়ে গেল। ইভান এসে ঈশার পাশে বসে তার আঁচল দিয়ে মুখ মুছে নিল। সবাই সেদিকেই তাকিয়ে আছে। ইভান মুখ মুছে চোখ তুলে তাকালো। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলল, আমাকে কোনো এলিয়েন মনে হচ্ছে? এইভাবে তাকানোর কি মানে? ইলু দাঁত কেলিয়ে বলল, তুমি আসার পর ঈশা কেমন লাল নীল হয়ে যাচ্ছে তাই দেখছিলাম। ইভান ভ্রু কুচকে তাকালো। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, আমাকে দেখে কেউ যদি লাল নীল হয়ে যায় তাহলে সেটা আমার সমস্যা না, তার সমস্যা। আর এইভাবে আমার দিকে তাকানোর কোনো মানেই হয় না। হাতা গুটিয়ে ঈশার দিকে তাকিয়ে বলল। কই দেখি। ঈশা তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকালো। ইভান ভ্রু কুচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি তো, কিন্তু এরকম হওয়ার কারণটা কি? কোনোভাবে কি তুমি লজ্জা পাচ্ছ? কিন্তু সেটা তো আমার পাওয়ার কথা ছিল, কারণ এই মুহূর্তে আমি শ্বশুর বাড়িতে বসে আছি। সবাই হেসে ফেলল।
ঈশা আরও অস্বস্তিতে পড়ে গেল। ইভানের দিকে তাকাতেই ঠোঁটে সেই জ্বালাময়ী হাসি দেখে আরও রেগে গেল। ইভান বুঝতে পেরে ঈশার কানের কাছে ফিসফিস করে বলল, বলেছিলাম না সাহসের চ্যালেঞ্জটা ভারী পড়বে। হয়েছে তো। ঈশা বিস্ফোরিত চোখে তাকালো, উঠে বাইরে চলে গেল। ইভান তার দিকে তাকিয়ে হাসলো। অনেকদিন পর এরকম সবাই মিলে একসাথে সময় কাটালো তারা। ইভান এখন বেশ ব্যস্ত থাকার সময় দিতে পারে না, কিন্তু আজ সেই সময় বের করে এসেছে সবার সাথে আড্ডা দিতে। সব কিছুর চাপে মোটামুটি হাঁপিয়ে উঠেছিল, এখন অনেকটা ভালো লাগছে। রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে তারা। ইভানদের বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই বিদায় নিয়ে চলে গেল নিজ নিজ বাড়িতে। ঈশা আর ইভান বাড়ির ভিতরে ঢোকার মাত্রই ইভানের ফোন বেজে উঠল। ইভান ফোন বের করে নাম্বার দেখে ঈশার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি কথা শেষ করে আসছি। ঈশা কোনো কথা বলে উপরে চলে গেল। ইভান তার দিকে তাকিয়ে আছে। ঈশার ছায়ার মধ্যে শেষ অবধি মিলিয়ে যাওয়ার পর ইভান ফোন ধরে বলল, হ্যাঁ বলো। ওপাশ থেকে কিছু একটা বলতেই বলল, আমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবো। মধ্যরাত, আকাশে বিশাল একটা চাঁদ জ্বলজ্বল করছে। তারাদের আলোর সমাহার বসেছে। কোথা থেকে এক উষ্ণ হাওয়া এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। ঈশার হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো ইভান নেই। উঠে বসে চারিদিকে দেখলো ওয়াশরুমের দরজা বাইরে থেকে বন্ধ। উঠে এলোমেলো পায়ে হেঁটে যেতেই দেখলো বারান্দার ছায়ামূর্তি। সেদিকে গেল। ইভান এক টুলের উপর বসে আরেক টুলে পা তুলে আছে, মাথাটা টুলের উপরে এলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ঈশার উপস্থিতি বুঝতে পারেনি, কিছু একটা নিয়ে ভাবছে হয়তো। ঈশা একটু এগিয়ে মাথায় হাত দিতেই চমকে ঘুরে তাকালো। ঈশাকে কিছুক্ষণ দেখে নিয়ে বলল, উঠে গেলে যে, ঘুম ভেঙে গেল কেন? ঈশা মৃদু স্বরে বলল। এমনি। ইভান হাসলো, স্বাভাবিকভাবেই বলল, আমাকে ছাড়া ঘুম আসে না? আমার বুকে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে, তাই না? ঈশা উত্তর দিল না। ইভান ঈশার নীরবতা বুঝে আবারও হাসলো। ঈশা মৃদু স্বরে বলল, তুমি ঘুমোনি কেন? ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ঘুম আসছে না? ঈশা ভ্রুকুচকে বলল, কেন? ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। বসো। ঈশার সামনের টুলে বসে ইভানের দিকে তাকিয়ে থাকলো উত্তরের অপেক্ষায়। ইভান একটু ঝুঁকে ঈশার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে নিল। হাতে একটা চুমু দিয়ে এক হাত দিয়ে ঈশার এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে বলল। ঈশা, আমি কিছু বলতে চাই। ঈশার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইভানের গলার সব ভিন্ন, কেমন জানি খাপ ছাড়া শোনাচ্ছে। ঈশা জোরে জোরে শ্বাস টেনে বলল, বলো। ইভান ঈশার চোখের দিকে তাকিয়ে আমতামতা করে বলল, আমাকে ঠিক কতটা বিশ্বাস করো? মানে আমার উপরে কি চোখ বন্ধ করে ভরসা করা যায়? মধ্যরজনী নিস্তব্ধ প্রহর, দূরে কোথাও দুই একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। থেমে থেমে রাস্তায় গাড়ি চলছে। উষ্ণ আবহাওয়াটা হঠাৎ করে শীতল হয়ে গেল। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির শীতল হাওয়ায় বয়ে আসছে। ল্যাম্পপোস্টের আলোর কাছে কয়েক ঝাঁক পোকা থেমে থেমে উঠছে। ঠিক তার পাশের বারান্দাতেই দুইজন মানুষ নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত। ঈশা ইভানের দিকে তাকিয়ে আছে, বুকের ভেতরে দুরু দুরু কাঁপন, মস্তিষ্কে এলোমেলো চিন্তাধারা। ভয়ে হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ইভান এক হাতের মুঠোয় ঈশার দুই হাত ধরে রেখেছে। কাঁপতে কাঁপতে দেখে দুই হাতে ঈশার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, ভয় পাচ্ছ কেন জান? রিল্যাক্স। ইভানের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও মস্তিষ্ক সায় দিল না। গোলমেলে চিন্তা বেড়ে গেল আরও। ইভান এক হাতে কপালে ঘাম মুছে দিয়ে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় না? ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, যাই তো, কেন যাবে না? ইভান মৃদু হাসলো। হাসিটা একেবারে অন্যরকম। হাসির কারণটা না বুঝলেও অর্থটা বুঝতে অসুবিধা হলো না ঈশার। এবার ভয়টা আরও গাঢ় হলো। কি এমন বলবে ইভান যার কারণে এত আয়োজন? ঈশাকে ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকিয়ে বলল, তাহলে এই নাটকের কারণ কি? ঈশার বুকের দুরু দুরু কাঁপন আরও বেড়ে গেল। শুকনো ঢোক গিলে ফেললো। ইভান নিচের দিকেই তাকিয়ে আছে। ঈশা ইভানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। ইভান চোখ তুলে ঈশার চোখে চোখ রাখলো। শান্তভাবে শান্ত গলায় বলল, কেন এত কিছু? ঈশা জোরে জোরে শ্বাস টেনে টেনে নিতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, মানে? ইভান ঈশার চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, মানে তা স্পষ্ট, আমি কারণটা জানতে চাই। ঈশা ঢোক গিলে ভয় ভয় বলল। কিসের কারণ? ইভান এবার নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। এক হাত ঈশার গালের শক্ত করে চেপে ধরে বলল, তোর এই বিয়ে নাটকের কারণ। কেন এরকম একটা নাটক করলি? সবটা জানতে চাই, সত্যিটা বল।
ইভানের কথা শুনে ঈশার মাথায় বাজ পড়ার উপক্রম। ইভান এত জোরে তার মুখ চেপে ধরেছে যে ঈশা ব্যথায় কথা বলতে পারছে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ইভান চোখের পানি দেখে ছেড়ে দিল। ঈশার চোখ নামাতেই ইভান থুতনিতে 2 আঙ্গুল ধরে মুখ তুলে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল, আর যা বলবি একদম সত্যি বলবি। ঈশা ইভানের চোখের দিকে তাকালো। প্রচণ্ড রাগ তার চোখে। ঈশা ভয়ে আবার কেঁপে উঠতেই ইভান বলল, চিঠির ওপরে লেখাটা কাজ ছিল। ঈশা চুপ করে থাকলো। এই মুহূর্তে ইভানকে কোনো কথা সে বলতে চায় না, কারণ ইভান এখন প্রচণ্ড রেগে আছে। ঠান্ডা মাথায় সবটা বলবে, বুঝিয়ে বলবে কারণটা। কিন্তু ঈশাকে এভাবে চুপ করে থাকতে দেখে ইভানের মেজাজ আরও খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, স্পিক আউট ঈশা। ঈশা ভয়ে ভয়ে বলল, এখন তুমি অনেক রেগে আছো, আমি তোমাকে পরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো, প্লিজ আমার কথা শুনো। ইভান প্রচণ্ড রেগে গেল। উঠে দাঁড়িয়ে চুলটাতে একটা জোরে লাথি মেরে চিৎকার করে বলল, অনেক অপেক্ষা করেছে, আর না, আমি এখনই শুনতে চাই। কি এমন হয়েছিল যে এত বড় একটা নাটক করতে হলো তোকে? এর পেছনে যত ঘটনা আছে সবটা শুনতে চাই আমি, আর সেটা এখনই। ইভানের জোরে কথা বলা গুলো মাঝরাতে হুঙ্কারের মতো শোনালো। ঈশা ভয়ে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, বিয়ের আগে একদিন আমাদের সবার একসাথে বাইরে যাওয়ার কথা ছিল। আমরা সবাই রেডি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমাদের প্রথমে চলে যেতে বললে, পরে যাবে বলে। কিন্তু আমরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ফোন করে বললে যাবে না। আমার ভালো লাগছে না। আমরা সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমি বাসায় না গিয়ে ভাবলাম তোমার সাথে দেখা করে আসি, আবার অসুস্থ হলে কিনা একবার দেখে আসি। আমি বাড়িতে ঢোকার মুহূর্তেই ইফতিকে সিঁড়ি বেয়ে নামতে দেখলাম। জিজ্ঞেস করলে বলল যে স্নেহা আপু এসছে তোমার সাথে দেখা করতে। আমি ভেতরে গেলাম, ঢুকে দেখলাম বাসায় কেউ নেই। একটু এগিয়ে যেতেই তোমার আর স্নেহা আপুর আওয়াজ পেলাম। তোমার ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই স্নেহা আপুর কথা আমার কানে এলো। বলছিল সে তোমাকে ভীষণ পছন্দ করে, কান্নাকাটি করছিল। আর এটাও বলেছিল যে তোমাকে ছাড়া থাকার চেষ্টা করেছে কিন্তু পারছে না। আমাদের বিয়ের কথা শুনে তার কষ্ট আরও বেড়ে গেছে। আমি একটু এগিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেই চোখে পড়ে তোমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছো। আমি প্রথমে খুব কষ্ট পেলেও পরে তোমার কথা শুনে বুঝতে পারি আসলে আমি যা ভেবেছিলাম বিষয়টি সেরকম কিছু না। মেঝেতে পানি ছিল আর তাতে স্নেহার পা পিছলে যায়, কিন্তু মেঝেতে না পড়ে তোমার গায়ে পড়ে, আর ঠিক তখনই আমার চোখে পড়ে যায়। ঈশা থেমে গেল। ইভান সামনে তাকিয়ে শান্ত স্বরে বলল, চিঠির ওপরে লেখাটা কার? ঈশা মাথা নামিয়ে কাঁদ কাঁদ স্বরে বলল, ঈশান ভাইয়াকে সবটা খুলে বলি। ভাইয়া আমাকে তোমার সাথে কথা বলতে বলে, কিন্তু আমি আব্বুর কাছে শুনেছি তুমি এখনই বিয়ে করতে চাও না, তাই আর তোমার সাথে কথা বলতে চাইনি। নিজে নিজে সব প্ল্যান করে ভাইয়াকে জানাই। ভাইয়া প্রথমে না করলেও আমার জেদের কাছে হার মেনে রাজি হয়। ঈশা মাথা নিচু করে ফেলল, চোখ বন্ধ করে বলল, ভাইয়ার কোনো দোষ নেই, পরেও আমাকে অনেকবার সবটা বলে দিতে বলেছিল, আমি তোমাকে বলিনি। ইভান গ্রিলের সাথে হেলানি দিয়ে দাঁড়ালো। শান্ত দৃষ্টিতে ঈশার দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, কাজটা কি ঠিক হয়েছে? ঈশা উঠে দাঁড়িয়ে গেল। ইভানের সামনে দাঁড়িয়ে বলল, সরি, আমি আসলে না ভেবেই করে ফেলেছি। ইভান নিজের রাগ সামলাতে না পেরে ঈশার 2 বাহু শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, যতটা অসহায় তুই সাজিস ততটাও নয়, কিন্তু বারবার না ভেবে কোনো না কোনো কাজ করেই ফেলিস। আর আমি যখন জানতে পারি তখন বলিস না ভেবেই করে ফেলেছিস। আমি প্রথমবারই বলেছি আমার কাছ থেকে তুই কোনোদিনও কিছু লুকোতে পারবি না। আজ হোক কাল হোক আমি সব জেনে যাব, তখন কিন্তু আমি তোকে মাফ করবো না বলে রাখলাম। ঈশা কেঁদে ফেলল। ইভান তাকে ছেড়ে দিল। উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস ঠিক কী করেছিস? থেমে তাচ্ছিল্য ভরা হাসি বলল, আমার অনুভূতিগুলোকে অপমান করেছিস, আমাকে নিজের কাছে ছোট করেছিস, এমন একটা অপবাদ আমার উপর দিয়েছিস যেটা আমি কখনো কত দূরের কথা ভেবেও দেখিনি কোনোদিন। অদ্ভুত ঈশা, অদ্ভুত তোর ভালোবাসা। ওই চিঠিতে যা লেখা ছিল সব কিছু তোকে উদ্দেশ্য করে লেখা। ওগুলো শুধু লেখা না, আমার মনের সব অপ্রকাশিত অনুভূতি। তুই জানিস আমি বরাবর আমার রাগ ভালোবাসা সব কিছু প্রকাশ করতেই ব্যর্থ। এই জন্য আমি কখনো তোকে আমার মনের কথা বলতে পারিনি, কিন্তু তোকে হারাতেও চাইনি। সব সময় আগলে রেখেছি, ভালো রাখার চেষ্টা করেছি। আমি চেয়েছি তুইও আমাকে ঠিক ততটাই ভালোবাসতে বাধ্য হ,
যতটা আমি তোকে ভালোবাসি। আমি তোর মনে জায়গা করে নিতে চাইছি, আর আমি সেটা করতেও পেরেছি। কিন্তু তুই তোর জীবনের সব থেকে বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে আমাকে কষ্ট দিয়েছিস। আরও বেশি কষ্ট পেয়েছি যখন তুই নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা করেছিস। তো আমি যে তোকে ছাড়া বাঁচবো না, তাই সেই সময়ে তোর উপর অধিকার পাওয়াটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেটার কারণে আমি সেদিন প্রথমবার তোর ইচ্ছার বাইরে গিয়ে সাইন দিয়েছিলাম। কিন্তু পরের বার তুই যখন আমাকে বিয়ে করার কথা বললি, তখন আমি প্রস্তুত ছিলাম না। আর এভাবে তোর জোর করার কারণটা আমার জানা ছিল না, তাই না করে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম আমি না করে দিলেই তুই আমাকে সবটা খুলে বলবি, কিন্তু তুই কিছুই বলিসনি। আমিও শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু তোর জেদের কারণে আমি আর কথা বাড়াইনি। ভেবেছিলাম পরে হয়তো তুই আমাকে বলবি, কিন্তু এতদিনেও যখন কিছুই বলিসনি, তখন নিজে নিজেই সবটা জানতে চেষ্টা করলাম। এটা আমার মাথায় খুব ভালোভাবে ছিল যে আমার এইসব জিনিস তুই ছাড়া কেউই খুঁজে পাবে না, আর পেলেও এরকম ঘটনা ঘটানোর সাহস পাবে না। তার থেকেও বেশি আমাকে ভাবিয়েছিল যে বিষয়টা, সেটা হলো তো এত সহজভাবে মেনে নেওয়া। তোকে আমি খুব ভালোভাবে চিনি, এইসব বিষয় তুই এত সহজভাবে মেনে নেওয়ার মতো মেয়েই না। ইভান থেমে গেল। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, আমি বুঝতে পারছি আমি কি করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে হারানোর ভয়টা অনেক তীব্র ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার তোমাকে সবটা বলে আমার তোমাকে সবটা বলা উচিত ছিল। আমি তোমাকে বলবো না, আমাকে মাফ করে দাও। তোমার যা শাস্তি দিতে ইচ্ছে করে দাও, আমি মেনে নিব। ইভান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, শাস্তি দেওয়ার অধিকার কি আমার আছে? শাস্তি তো তুই আমাকে দিয়েছিস, তাও আবার এমন কিছু যা আমি করিনি। সেদিন স্নেহা বাসা থেকে চলে যাওয়ার পর আমি তোকে সব বলেছি, তবুও তুই আমাকে অবিশ্বাস করে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছিস যা আমি কল্পনাতেও পারিনি। এটা আমার জন্য খুব কষ্টের বিষয় ঈশা। নিজের উপরে করুণ হচ্ছে আজ খুব করে। ঈশা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এভাবে বলো না প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি, যা করেছি তা অন্যায় ছিল, কিন্তু তোমাকে হারাতে চাইনি। ইভান কোনো কথা বলল না, সামনেই তাকিয়ে থাকলো। ঈশা তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় পর মৃদু কণ্ঠে বলল, শুয়ে পড় ঈশা, অনেক রাত হয়েছে। ঈশা একবার চোখ তুলে ইভানের দিকে তাকালো। আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে। ঈশার নিজেরও মনেও অপরাধ বোধ তৈরি হয়েছে। সে বুঝতে পারছে ইভানকে চরমভাবে অপমান করেছে। তার ছেলে মানুষ এবার ইভানের ভালোবাসা অনুভূতিকে অপমান করেছে। কিন্তু সে যখন এরকম কিছু ভেবেছিল, তখন তার মাথাতেই আসেনি যে বিষয়টা এরকম কিছু হতে পারে। বিয়ের পরে নিজের ভুলটা বুঝতে পারলেও ইভানকে বলার সাহস হয়ে ওঠেনি। এখন মনে হচ্ছে সাহস করে বলে ফেললে হয়তো আজ ইভান তার অবস্থাটা বুঝতে পারত। ভুল তো ভুলই, এই ভুলের কি কোনো ক্ষমা হয় আদৌ? সকাল সকাল ঘুম ভেঙে ঈশা দেখলো ইভান বিছানায় নেই। উঠে আড়মোড়া ভেঙে বসে পড়লো। এদিক সেদিক তাকালো, কোথাও নেই ইভান। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, বুঝতে পারলো ইভান ওয়াশরুমে। সামনে ঘড়িটার দিকে তাকালো, কেবল সকাল হয়েছে। এত সকালে ইভান কখনোই ওঠে না, কিন্তু গত 2 দিন ধরে নিজের রুটিন বদলে ফেলেছে। সকাল হতেই ঘুম থেকে উঠে বাইরে চলে যায়, আর আসে একদম মাঝরাতে। ঈশা বেশ বুঝতে পারছে এসব নাটক। তার সাথে যাতে কথা বলতে না হয় সে কারণে এসব নাটক শুরু করেছে। ঈশা 2 দিন ধরে তার নাটক শুধু দেখেই যাচ্ছে, কিন্তু কোনো কথা বলেনি, বলতেও চায় না। আর বলেও যে খুব একটা লাভ আছে তাও না। ইভান তার সাথে কথা বলবে না সেটা সে জানে। অযথা নিজে থেকে কথা বলতে গেলেই আরও ভাব ধরে বসে থাকবে। তাই ঈশাও এবার নিজেকে এমনভাবে ব্যস্ত রেখেছে যাতে ইভান বুঝতে পারে তার সাথে কথা বলার সময় ঈশার নেই। ঈশার ভাবনার মাঝেই ইভান বের হয়ে গেল ওয়াশরুম থেকে। সোজা আলমারির সামনে দাঁড়িয়ে নিজের কাপড় বের করতে লাগলো। এমন আচরণ করছে যেন সে ছাড়া এ ঘরে আর কেউ নেই। ঈশাও সেরকম ভাব দেখিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ইভান প্রায় রেডি হয়েছে। ঈশা রান্নাঘরে চলে গেল। এখনও কেউ উঠেনি ঘুম থেকে। ইভান নিজেকে ব্যস্ত প্রমাণ করতেই এত সকাল সকাল বের হয়ে যায়, যাতে তাদের এই মানবাভিমানের বিষয়টা বাসায় কেউ বুঝতে না পারে। ঈশা চা বানাচ্ছে আর ভাবছে ইভানকে কিভাবে জব্দ করা যায়। ইভান এসে টেবিলে বসলো, পানি ঢেলে মুখের সামনে ধরতেই তার ফোন বেজে উঠল। ফোন ধরে বেশ হেসে হেসে কথা বলছে সে। ইভানকে এমন হেসে হেসে কথা বলতে দেখে সকাল সকাল ঈশার মেজাজটা বিগড়ে গেল। চা কাপে ঢেলে তীক্ষ্ণ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে মাথায় দুষ্ট বুদ্ধির উদ্যম হলো। বাঁকা হেসে ইভানের কাপে চিনির বদলে মরিচের গুঁড়া ঢেলে দিল।
যাতে বুঝতে না পারে তাই ভালোভাবে মিশিয়ে দিল আর নিজের কাপটা আলাদা করে নিয়ে টেবিলে গেল। ইভান ফোনেই কথা বলছে তখনও ঈশা পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। স্বাভাবিকভাবে নিজের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে। এদিকে ইভান ফোনে কথা বলতে বলতেই চায়ের কাপটা নিয়ে চুমুক দিল। গলা পর্যন্ত যেতেই মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ভ্রুকুচকে একটু ভাবলো স্বাদটা কেমন অদ্ভুত, এরকম চা সে জীবনেও খায়নি। আবারও চুমুক দিল, কিন্তু এবার মনে হলো তার মুখ আর গলা জ্বলে যাচ্ছে। ঈশার দিকে একবার তাকালো, সে খুব স্বাভাবিকভাবেই নিজের কাপে চুমুক দিয়ে খেয়েই যাচ্ছে আর এক আঙ্গুলে ফোনে স্ক্রোল করেছে আর মনোযোগ দিয়ে দেখছে। ইভান আর কথা বলতে পারলো না।